হ্যালো ভাই সব, আমি সৌরভ। আর তোমরা দেখছো দা তথ্যালোচনা ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে পলিটি সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান কেমনভাবে তৈরি হয়েছিল সে সম্বন্ধে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো যাওয়া যাক। ভারতীয় সংবিধান প্রণয়নের ইতিহাস, আজ এই ব্যাপারটা নিয়ে আমরা বলবো। চলো। ভারতের সাংবিধানিক বিকাশ 1773 থেকে 1935, এটা গুরুত্বপূর্ণ আলোচনা করছে। চলো ভূমিকা যদি বলা হয়, ব্রিটিশ শাসন আমলে ভারতবর্ষের প্রশাসন পরিচালনার জন্য ব্রিটিশ পার্লামেন্ট বিভিন্ন সময়ে একাধিক আইন প্রণয়ন করে। এই আইনগুলির মাধ্যমে ধীরে ধীরে ভারতের সাংবিধানিক বিকাশ ঘটে। পরবর্তীকালে এই অভিজ্ঞতাই ভারতীয় সংবিধান রচনার ভিত্তি তৈরি করে। তো এই যে ব্যাপারটা হলো, এই যে 1773 সাল থেকে 1935 সাল পর্যন্ত সময়কে ভারতের সাংবিধানিক বিকাশের যুগ বলা হয়, কারণ এই সময়ে ব্রিটিশ সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে ভারতের শাসন ব্যবস্থা, আইনসভা, প্রশাসন ও ক্ষমতা বন্টনের মাধ্যমে কিন্তু কাঠামো গড়ে তোলে। এই সাংবিধানিক পরিবর্তনগুলি পরবর্তীকালে স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের ভিত্তি হিসেবে কাজ করে। হুম। তো একটা ব্যাপার, চলো 1773 সাল, এই যে 1773 সাল, এখানে রেগুলেটিং পাস্ট হয়েছিল। একটা রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কিন্তু। হুম। তো এই যে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট, এর মাধ্যমে প্রথমবার ব্রিটিশ পার্লামেন্ট ভারতের প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপর একে একে তোমার কিছুগুলো অ্যাক্ট বলছি ভালোভাবে দেখো। 1 নম্বর, একে একে তোমার আছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটি এর ভারত শাসন আইন। পরপর বলছি, শোনো। কত সালে? 1784 সালে এসেছিল। শুধুমাত্র আমি এই অ্যাক্টগুলোর নাম বলছি যেগুলো লাগু হয়েছিল। আর আমি এগুলো, এই যে এগুলো, এই বিষয়বস্তুগুলো নিয়ে এখানে আমি বিষয়বস্তুগুলো বিস্তারিতভাবে আলোচনা করছি না। আমি শুধুমাত্র একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। আমাদের এই বিষয়বস্তুগুলো পড়ার বিষয় এই ভিডিওতে। তো পিটে ভারত শাসন আইন। হুম। 2 নম্বর তোমার হলো চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট কবে পাস হয়েছিল এটা? দেখো, আমি এখানে মোট 4টে সাল বলছি, 4টে সালের চার্টার অ্যাক্টটা বলছি। 1793 সালে পাস হয়েছিল একটা, 1813 সালে পাস হয়েছিল, 1833 সালে পাস হয়েছিল, 1853 সালে পাস হয়েছিল। নেক্সট চলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কবে কবে পাস হয়েছিল? 1858 সালে। ঠিক আছে। 4 নম্বর, আমি সিরিয়ালি বলছি, আরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে। 4 নম্বর তোমার হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে পাস হয়েছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। হুম। 1892 সালে পাস হয়েছিল। 1909 সালের 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। 5 নম্বর তোমার যদি বলা হয়, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 সালে, 1935 সালে। ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, 1935, 1858, 1919, 1935। ঠিক আছে। ইত্যাদি আইন কিন্তু
পাস হয়েছিল, এগুলো একটু দেখে রাখুন। এগুলোই পড়ার বিষয়বস্তু এই ভিডিওতে আমাদের। চলো নেক্সট। তো প্রেক্ষাপট, প্রায় 200 বছর ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এই সময়ে ভারত নিজের সংবিধান অনুযায়ী নয়, বরং ব্রিটিশ পার্লামেন্ট প্রণীত বিভিন্ন আইনের মাধ্যমে শাসিত হতো। সময়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতা আন্দোলন তীব্র হয় এবং ভারতীয়দের মধ্যে নিজেদের দেশের জন্য নিজেদেরও একটি সংবিধান রচনার দাবি কিন্তু জোরালো হয়ে ওঠে। এই দাবির ফলেই গণপরিষদ গঠিত হয় এবং সেই গণপরিষদ ভারতের সংবিধান প্রণয়ন করে। তাই ভারতীয় সংবিধান এর ইতিহাস বুঝতে হলে ব্রিটিশ শাসনকাল, সাংবিধানিক সংস্কার এবং স্বাধীনতা আন্দোলন আন্দোলনের পটভূমি সম্পর্কে কিন্তু ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম তো কিছু ব্যাপার এখানে জেনে রাখুন। এই যে প্রেক্ষাপট বা এই যে আন্দোলনের পটভূমি, এই ব্যাপারটা চলো একটু দেখা যাক। তো ভারতীয় সংবিধানের যে প্রেক্ষাপট, মোট কথা যে ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট ব্রিটিশ আমলের সাংবিধানিক বিকাশ, এই যে সালটা 1773 থেকে 1935, এই সাংবিধানিক বিকাশ, ভারতের সাংবিধানিক বিকাশ তৈরি হয় কিন্তু। ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট ব্রিটিশ আমলের সাংবিধানিক বিকাশ, 1773 থেকে 1935 সাল। এই ব্যাপারটা একটু একটু কিন্তু দেখে রাখুন। আর 1934 সালে এম এন রয় বা মানবেন্দ্রনাথ রায়, মানবেন্দ্রনাথ রয়, এনার ফুল ফর্ম এম এন রয়। এই মানবেন্দ্রনাথ রায় কিন্তু সংবিধান সভার ধারণা দিয়েছিলেন। ইনি কি হয়েছিলেন? সংবিধান সভার ধারণা দিয়েছিলেন, কনসেপ্ট দিয়েছিলেন, কনসেপ্ট অফ কনস্টিটিউশন কনস্টিটিউশন অ্যাসেম্বলি। আর এ সম্বন্ধে বিস্তারিত বলছি না, বুঝে নাও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো 1934 সালে মানবেন্দ্রনাথ রায় কনসেপ্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ সংবিধান সভার ইনি কিন্তু ধারণা দিয়েছিলেন। আর এরপরে চলে এসো 1946 সাল। 1946 সালে 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান। 1946 সালে এই যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা, এর মাধ্যমে সংবিধান সভা কিন্তু গঠিত হয়। এরপর 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা এর মাধ্যমে সাধারণত সংবিধান সভা গঠিত হয়। আর এই বছরেরই অর্থাৎ 1946 সালে এই বছরেরই কিন্তু 9 ডিসেম্বর, তারিখটা মনে রাখো, 9 ডিসেম্বর। এই 9 ডিসেম্বর কিন্তু কি হয়েছিল? 1946 সালের 9 ডিসেম্বর সংবিধান সভার প্রথম অধিবেশন কিন্তু বসেছিল। আর 11 ডিসেম্বর 1946 সালের 9 ডিসেম্বর সংবিধান সভার প্রথম অধিবেশন বসে। আর এই বছরেরই 11 ডিসেম্বর আর এই বছরের 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি হিসেবে নির্বাচিত হন। আর আর এরপর চলে আসি আমরা 1946 সালের ব্যাপারটা দেখলাম। এরপর চলে আসি আমরা 1947 সালে। 1947 সালের কত 29শে আগস্ট চলে এসো। 29শে আগস্ট কি হয়েছিল? ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদ ডক্টর বি আর আম্বেদকর কিন্তু এনার সভাপতিত্বে খসড়া প্রণয়ন কমিটি গঠিত হয়। খসড়া প্রণয়ন কমিটি গঠিত হয় বা ড্রাফটিং কমিটিও বলা যেতে পারে। ড্রাফটিং কমিটিও বলা যেতে পারে। তো 1947 সালের 29শে আগস্ট ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে ড্রাফটিং কমিটি কিন্তু গঠিত হয়েছিল। আর এই যে এরপর চলে এসে আমরা
উনিশশো ঘটনাগুলো পরপর রিলেট করার চেষ্টা করো, ঠিক আছে? 1949 সালে চলে আসি। এই 1949 সালে 26শে জানুয়ারি, 1949 সালের 26শে জানুয়ারি কিন্তু সংবিধান, 26শে জানুয়ারি বলা যায় না, ভুল হয়ে গেল, দাঁড়াও, 26শে নভেম্বর কিন্তু। এই 1949 সালে 26শে নভেম্বর কি হয়েছিল? সংবিধান কার্যকর হয়েছিল। হুম। আর এই বছরের ওই এই বছর না, 1950 সাল পরের বছর 26শে নভেম্বর কি হয়েছিল? 26শে নভেম্বর সংবিধান কার্যকর হয়েছিল। হুম। 26শে জানুয়ারি কিন্তু কি হয়েছিল? সংবিধান কার্যকর হয়েছিল। আরেকটা ব্যাপার মনে রাখবে, এই যে 1949 এই বছরেরই 1949 এই বছরেরই 24শে জানুয়ারি, তার দুদিন আগে কি হয়েছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা কিন্তু এই সংবিধান কিন্তু কি হয়েছিল? স্বাক্ষরিত হয়েছিল। আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি। হুম। তো এই সমস্ত ঘটনাগুলো একটু রিলেট করার চেষ্টা করো। চলো নেক্সট। তো এই পটভূমিকা সম্পর্কে আমরা ভালো করে একটু জেনে নিলাম। নেক্সট চলো। 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, এই ব্যাপারটা কি চলো। তো 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট কেন আনা হয়েছিল? আনা হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি ও আর্থিক সংকট দূর করে ভারতের প্রশাসনের ওপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য এই 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট কিন্তু ভারতবর্ষে পাশ করা হয়েছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে নানা সমস্যা ও দুর্নীতির কারণে ব্রিটিশ পার্লামেন্ট এই আইন কিন্তু প্রণয়ন করেন, এই রেগুলেটিং অ্যাক্ট কিন্তু প্রণয়ন করেন। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলি, তাহলে এই যে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়। এই যে 1773 সাল, এই 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট এর মাধ্যমে বাংলার গভর্নরের পদকে উন্নীত করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কিন্তু করা হয়। তো এই যে গভর্নর, সরি বানান ভুল আছে। হুম, তো এই গভর্নর এই পদটা কি রূপ ছিল? তো ভারতবর্ষে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট সেটা পাস হওয়ার আগে বাংলায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তার সর্বোচ্চ কোম্পানি প্রশাসক ছিলেন কিন্তু গভর্নর বা গভর্নর অফ বেঙ্গল, বাংলার গভর্নর। হুম। আর আর 1773 সালে যখন এই রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল, বা কার্যকর হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট, তখন এই যে গভর্নর অফ বেঙ্গল বা বাংলার গভর্নর এই পদটিকে পরিবর্তন করে কিন্তু কি হয়েছিল? গভর্নর জেনারেল, ঠিক আছে, গভর্নর জেনারেল করে করে দেওয়া হয়েছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। বেঙ্গল প্রেসিডেন্সির প্রধান শাসক এগুলো প্রধানত। হুম। তো প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। হুম। তো এই যে 1773 সাল, এই 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল, এই রেগুলেটিং অ্যাক্টের পরে ওয়ারেন হেস্টিংস কিন্তু বাংলার আহ, শেষ গভর্নর ছিলেন। শেষ গভর্নর ছিলেন। প্রথম গভর্নর কে হয়েছিলেন? 1757 সালে যে পলাশির যুদ্ধ হয়েছিল বা ব্যাটেল অফ পলাশি, এই যে পলাশির যুদ্ধ হয়েছিল, এই পলাশি যুদ্ধের পর রবার্ট ক্লাইভকে কিন্তু কাকে করা হয়েছিল? রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভকে কিন্তু গভর্নর বেঙ্গল হিসেবে সর্বপ্রথম নিযুক্ত করা হয়। তারপরে এই অ্যাক্ট পাস হওয়ার পরে শেষ গভর্নর কে ছিলেন? শেষ গভর্নর ছিলেন, প্রথম গভর্নর 1757 সালে পলাশী যুদ্ধের পর রবার্ট ক্লাইভ। আর 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হওয়ার পর শেষ বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। আর প্রথম এনাকে কিন্তু গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়। কাকে? ওয়ারেন হেস্টিংসকে করা হয়। ঠিক আছে। তো এটা জেনে নিলাম। গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য 4 সদস্যের
কাউন্সিল গঠিত হয়। এই যে গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য 4 সদস্যের কাউন্সিল গঠিত হয়, এটা সম্পর্কে কি বোঝার আছে? উম, তো কাউন্সিল সংখ্যা কত ছিল? কাউন্সিল সংখ্যা ছিল, কাউন্সিলের সদস্য সংখ্যা কতজন ছিল? 4 জন। ঠিক আছে, 4 জন সদস্য সংখ্যা ছিল, এই যে 4 জন। আর শুধু সব মিলে কতজন হলো? সব মিলে কিন্তু 5 জন হবে। আরেক সব মিলে কতজন ছিল? 5 জন। এই যে একটা আরেকটা হলো তোমার গভর্নর জেনারেল, ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে? গভর্নর জেনারেল এবং কাউন্সিলের সদস্য সংখ্যা এই যে 4 জন, মোট সদস্য সংখ্যা গভর্নর জেনারেল সহ কত হবে? 5 জন। ঠিক আছে? সুপ্রিম কোর্ট অফ জ্যাজিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয় 1774 সালে। ঠিক আছে? তো 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট এর অধীনে 1700 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট এর অধীনে 1774 সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে, কোথায়? কলকাতার ফোর্ট উইলিয়ামে, ফোর্ট উইলিয়াম অফ ক্যালকাটায় যদি বলা হয়, কোথায় হয়েছিল? ফোর্ট উইলিয়ামে, ফোর্ট উইলিয়াম, কলকাতার যে ফোর্ট উইলিয়াম, এখানে সুপ্রিম কোর্ট অফ জাজিকেচার কিন্তু গঠিত হয়। সুপ্রিম কোর্ট অফ জাজিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম গঠিত হয় কিন্তু 1774 সালে। তো এই যে সুপ্রিম কোর্ট অফ জাজিকেচার অ্যাট ফোর্ট উইলিয়ামে মোট জাজেস কতজন ছিল? মোট জাজেস ছিল 4 জন। ঠিক আছে? মোট কথা বলতে গেলে যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা যদি বলা হয়, তাহলে প্রথম সুপ্রিম কোর্ট কোথায় ছিল? ক্যালকাটায়। পরবর্তীকালে সেটাকে হুম তো তো এই যে ক্যালকাটা হাইকোর্ট, এটাকে কিন্তু স্থানান্তরিত করা হয়েছিল দিল্লিতে। কবে দিল্লিতে করা হয়েছিল? 1950 সালে। 1950 সালে যখন আমাদের সংবিধান কার্যকর হয়, তখন আনুষ্ঠানিকভাবে কিন্তু আহ, এই এই যে ক্যালকাটা হাইকোর্ট, এই ক্যালকাটা হাইকোর্টে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গঠিত হয়। কোথায়? দিল্লিতে। হুম তো 1950 সালে সংবিধান কার্যকর হওয়ার পর প্রধানত এই সুপ্রিম কোর্ট অফ দিল্লি প্রতিষ্ঠিত হয়। কলকাতার হাইকোর্ট কিন্তু এই যে ক্যালকাটা, সরি, সুপ্রিম সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, এই সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। তো 1862 সালে, এই যে 1862 এই সালে কিন্তু ক্যালকাটা হাইকোর্ট, এই যে ক্যালকাটা সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, এটা বিলুপ্ত হয়ে ক্যালকাটা হাইকোর্ট কিন্তু প্রতিষ্ঠা হয়। তো এটাতে যাচ্ছি না, আমাদের প্রধান জানার বিষয়বস্তু হলো এই যে চারজন সদস্য নিয়ে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা বা জাজিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম, এই যে সুপ্রিম কোর্ট অফ জাজিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম কিন্তু প্রতিষ্ঠা হয়। জাজিস কতজন ছিল? জাজিস ছিল 4 জন। সর্বপ্রথম জাজিস কে ছিলেন এক্ষেত্রে? হুম এখানে প্রধান বিচারপতি ছিলেন স্যার এলাইজা ইম্পে, এলাইজা ইম্পে, স্যার এলিজা ইম্পে, তিনি কিন্তু প্রধান বিচারপতি ছিলেন। আর এনার সঙ্গী সাথী আরো 4 জন সহ বিচারপতি, ঠিক আছে, সরি, 3 জন সহ বিচারপতি। হুম 3 জন সহ বিচারপতি, ঠিক আছে। তো এই যে 1773 সাল, এই 1773 সালে কিন্তু এই রেগুলেটিং অ্যাক্ট এর মাধ্যমে প্রথমবার ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের উপর কিন্তু আইনগত নিয়ন্ত্রণ আনে। হুম প্রথমবার ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এটা বোঝার কিছু নেই। হুম 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটিএর ভারত শাসন আইন, ঠিক আছে। তো কেন আনা হয়েছিল? কোম্পানির উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করার জন্য এই 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটিএর ভারত শাসন আইন কিন্তু আনা হয়েছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের উপর ব্রিটিশ সরকারের আরো কার্যকর ও প্রত্যক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কিন্তু এই পিটস ইন্ডিয়া অ্যাক্টকে ভারতবর্ষে লাগু করা হয়েছিল। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের ত্রুটি কিন্তু দূর করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের উপর ব্রিটিশ সরকারের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই যে 1784 সাল, এই 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট কিন্তু প্রণয়ন করা হয়েছিল। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি বলি,
তো এক্ষেত্রে বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়েছিল। এই বোর্ড অফ কন্ট্রোল ব্যাপারটা কি? এই বোর্ড অফ কন্ট্রোল জিনিসটা কি? তো বোর্ড অফ কন্ট্রোল ছিল ব্রিটিশ সরকারের একটি নিয়ন্ত্রণকারী সংস্থা, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক, সামরিক ও প্রশাসনিক কার্যকলাপকে কিন্তু তদারকি করত। এই বোর্ড অফ কন্ট্রোল, হুম ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এই যে কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কাজ আলাদা করা হয় 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে, পিটে ভারত শাসনের আইনের মাধ্যমে। এই যে 1784 সালে যখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট গঠিত হয়, তো এর কাজটা, পিটস ইন্ডিয়া অ্যাক্টের আন্ডারে যে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়, এর কাজটা ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক, সামরিক ও প্রশাসনিক কার্যকলাপের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। অর্থাৎ কোম্পানির প্রশাসন কিন্তু এখানে চললেও ব্রিটিশ সরকারের নির্দেশ ও তত্ত্বাবধানের অধীনেই তা কিন্তু পরিচালিত হতো। ঠিক আছে? ভারতের রাজনৈতিক বিষয়ে ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? ঠিক আছে? আর কিছু বোঝার নেই এখানে। নেক্সট চলে এসো। ব্রিটিশ শাসনকালে ভারতের সাংবিধানিক বিকাশের গুরুত্বপূর্ণ ধাপসমূহ। তো ওই যে আমি ওভারভিউ করেছিলাম, ওগুলোই ধীরে ধীরে পড়ছি। এরপর চলো। 1813 সালের চার্টার অ্যাক্ট। হুম 1813 সালের চার্টার অ্যাক্ট। তো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ, হুম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের মেয়াদ আরো 20 বছর কিন্তু বাড়ানো হয়। ঠিক আছে? তো এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরো 20 বছর ভারতের শাসন ও বাণিজ্য পরিচালনার আইনগত অনুমতি কিন্তু দেওয়া হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের মেয়াদ আরো 20 বছর বৃদ্ধি করে তাদের ভারতে শাসন চালিয়ে যাওয়ার অধিকার কিন্তু বজায় রাখা হয়। এই যে বিধানটা, এই যে নিয়ম কানুনটা, এই নিয়ম কানুনটা কিন্তু 1793 সালে যে চার্টার অ্যাক্ট ছিল, চার্টার চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট ছিল যে পাস হয়েছিল, সেই চার্টার অ্যাক্ট এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের মেয়াদ আরো 20 বছর বৃদ্ধি করে তাদের ভারতে শাসন চালিয়ে যাওয়ার অধিকার কিন্তু বজায় রাখা হয়। নেক্সট, ভারতের সঙ্গে বাণিজ্যে কোম্পানির একচেটিয়া অধিকার কিন্তু বিলুপ্ত করা হয়। অর্থাৎ ভারতের সঙ্গে বাণিজ্য করার অধিকার আর শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকলো না, অন্যান্য ব্রিটিশ ব্যবসায়ীরাও ভারতবর্ষে বাণিজ্য করার কিন্তু এক্ষেত্রে অনুমতি পায়। ঠিক আছে? তবে চীন ব্যবসা ও চা বাণিজ্যে একচেটিয়া অধিকার কিন্তু বজায় ছিল। খ্রিস্টান মিশনারিদের ভারতবর্ষে এসে ধর্মপ্রচার ও বিদ্যালয় স্থাপনের অনুমতি কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ খ্রিস্টান মিশনারিদের ভারতবর্ষে এসে খ্রিস্ট ধর্ম প্রচার এবং বিদ্যালয় স্থাপনের আইনগত অনুমতি কিন্তু দেওয়া হয়েছিল। এটাও কিন্তু এই 1813 সালের চার্টার অ্যাক্টের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে? ভারতে শিক্ষার উন্নয়নের জন্য প্রথমবার বছরে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। হুম অর্থাৎ বলা যেতে পারে যে প্রথম প্রথমবার ব্রিটিশ সরকার ভারতের শিক্ষার উন্নয়নের জন্য প্রতি বছর 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা কিন্তু আহ, 1 লক্ষ বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক আছে? ব্রিটিশ ক্রাউনের সার্বভৌম ক্ষমতা স্বীকৃত হয়। ভারতের সর্বোচ্চ যে শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতা ব্রিটিশ সম্রাট বা ব্রিটিশ সাম্রাজ্ঞীর, যেটা হলো ব্রিটিশ ক্রাউন এর অধীন বলে আনুষ্ঠানিকভাবে কিন্তু স্বীকৃত দেওয়া হয়েছিল। হুম এই যে এই ব্যাপারটা, ব্রিটিশ ক্রাউনের সার্বভৌম ক্ষমতা কিন্তু স্বীকৃত হয় আমি বললাম। তো এখানে কিন্তু একটা জানার বিষয় আছে, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনভার যখন বিলুপ্ত হয়, তখন ভারতবর্ষে ব্রিটিশ পার্লামেন্টের প্রশাসন বা ব্রিটিশ রাজত্ব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তখন ইংল্যান্ডের রানী কে ছিলেন? ঠিক আছে? ইংল্যান্ডের রানী ছিলেন, কুইন ভিক্টোরিয়া ছিলেন। এই যে 1813 সালের চার্টার অ্যাক্ট এর ক্ষমতায়
1858 সালে 1800 এই চার্টার অ্যাক্টের ক্ষমতায় 1858 সালে কিন্তু ভারত শাসন আইনের মাধ্যমে ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণ কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজ পরিবারের হাতে কিন্তু সম্পূর্ণরূপে হস্তান্তরিত করা হয়। ঠিক আছে? তো এই যে 1858 সাল, এই 1858 সালেই 1লা নভেম্বর, ঠিক আছে? 1লা নভেম্বর এই সালটাতে, না এই তারিখে কিন্তু উম, একটা একটি কিন্তু উম, ঘোষণাপত্র জারি হয়েছিল। কি জারি হয়েছিল? ঘোষণাপত্র, যেটিকে মহারানীর ঘোষণাপত্র কিন্তু বলা হতো। তো এই যে ঘোষণাপত্র, এর মাধ্যমে ভারতের শাসন সরাসরি ব্রিটিশ রানীর অধীনে কিন্তু চলে যায়। হুম, ঠিক আছে। আর 1876 সালে এই যে রানী ভিক্টোরিয়া, তিনি আনুষ্ঠানিকভাবে ভারতের সাম্রাজ্ঞী হিসেবেও আহ, কিন্তু তিনি ভূষিত হন। এই ভারতবর্ষের সাম্রাজ্ঞী উপাধিতেও তিনি কিন্তু ভূষিত হয়েছিলেন। ঠিক আছে? এই এই যে 1813 সালের চার্টার অ্যাক্ট, এর উপর এর উপর নির্ভর করে কিন্তু এ- এই বিলটা পাস হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ সরকারের পক্ষে ভারত শাসন করবে। অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজস্ব কর্তৃত্বে নয়, বরং ব্রিটিশ সরকারের অর্থাৎ ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি হিসেবে কিন্তু ভারত শাসন করবে। ব্রিটিশ বেসরকারি ব্যবসায়ীদের ভারতবর্ষে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়। অর্থাৎ যে প্রাদেশিক বা যে স্থানীয় আছে, হুম, যে স্থানীয় সরকার আছে, ঠিক আছে, এই স্থানীয় সরকারের কিন্তু এই ব্যাপারটা, স্থানীয় সরকারকে কিন্তু কর আরোপ ও কর সংগ্রহের ক্ষমতা কিন্তু দেওয়া হয়। ঠিক আছে? যে ব্রিটিশ বেসরকারি ব্যবসায়ীদের ভারতে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়। অর্থাৎ ডাচ বা পর্তুগিজ, ফরাসি আহ, এই ব্যবসায়ীগুলোকেও কিন্তু এক্ষেত্রে সুযোগ দেওয়া হয়, শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়। তো চলে এসে এর উপর 1833 সালের চার্টার অ্যাক্ট। এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা পড়ে নিচ্ছি এখানে, যে বাংলার গভর্নর জেনারেলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়। তো অর্থাৎ শুধু বাংলার নন, সমগ্র ব্রিটিশ ভারতের সর্বোচ্চ শাসক হিসেবে গভর্নর জেনারেলকে স্বীকৃত দেওয়া হয়। হুম, এটি ছিল কিন্তু এই 1833 সালের চার্টার অ্যাক্টের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো দেখো একটু রিড করি আগে এই জিনিসগুলোকে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথম কে হয়েছিল? গভর্নর জেনারেল জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে? তো প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হয়েছিলেন? আমরা পড়লাম 1773 সালে হয়েছিল। 1773 সালে কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। হুম, আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল, কিন্তু এই যে আমি বললাম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা এটা কেউ হয়েছিল প্রথম? তো এটা হয়েছিল তোমার লর্ড উইলিয়াম বেন্টিক। কত সালে হয়েছিল? না, 1828 সালে, ঠিক আছে। আহ, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিলেন 1828 সালে কে? লর্ড উইলিয়াম বেন্টিক। এটা কিন্তু একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটা দেখে নিন। আমি এর পরের ক্লাসে চেষ্টা করব একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত গভর্নর জেনারেল অফ বেঙ্গল আর এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এগুলোকে কিন্তু আমরা আহ, আলোচনা করব, ঠিক আছে। নেক্সট কি? কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপকে কিন্তু, এই যে কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ, এটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ করা হয় 1833 সালের চার্টার অ্যাক্টের ভিত্তিতে। ঠিক আছে? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কোনো বাণিজ্য করবে না। তারা শুধুমাত্র ব্রিটিশ সরকারের পক্ষে ভারতবর্ষের প্রশাসন পরিচালনা করবে। ঠিক আছে? এটা কিন্তু এক্ষেত্রে শর্ত রাখা হয় এই এই অ্যাক্টের চার্টার অ্যাক্টের ভিত্তিতে। ঠিক আছে? তো সমগ্র ভারতবর্ষের জন্য আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীভূত হয়। এই যে কেন্দ্রীভূত, এখানে কেন্দ্রীভূত কথাটি ইম্পর্টেন্ট কিন্তু। হুম, অর্থাৎ সমগ্র ব্রিটিশ ভারতের জন্য আইন তৈরির ক্ষমতা একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে রাখা উম, হ্যাঁ, রাখা হয় কিন্তু। ঠিক আছে? শুধুমাত্র একটি মাত্র
কেন্দ্রীয় আহ, কর্তৃপক্ষের হাতে এই এই যে আইন প্রণয়ন ক্ষমতা, এই ব্যাপারটাকে ন্যস্ত করা হয়েছিল। ঠিক আছে, এটাকে সেন্ট্রালাইজড করা হয়েছিল। ঠিক আছে, সেন্ট্রালাইজ কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের সাংবিধানিক বিকাশের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট থেকে ভারতের সাংবিধানিক বিকাশের আনুষ্ঠানিক সূচনা হয়। হুম অর্থাৎ এই যে 1773 সাল, এই সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে প্রথমবার ব্রিটিশ পার্লামেন্ট ভারতের শাসন ব্যবস্থাকে আইন দ্বারা নিয়ন্ত্রণ করা শুরু করে। তাই এখান থেকেই ভারতবর্ষের সাংবিধানিক বিকাশের আনুষ্ঠানিক সূচনা কিন্তু ধরা হয়। ব্রিটিশ পার্লামেন্ট সময়ে সময়ে বিভিন্ন আইন প্রণয়ন করে ভারতের প্রশাসনিক ও সাংবিধানিক কাঠামোর পরিবর্তন কিন্তু আনে। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট একের পর এক আইন প্রণয়নের মাধ্যমে ভারতের শাসন ব্যবস্থা ও সাংবিধানিক কাঠামোকে ধাপে ধাপে পরিবর্তন ও উন্নত করে। এই আইনগুলির মাধ্যমে ধীরে ধীরে কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসনের রূপ কিন্তু গড়ে ওঠে। এই যে বিভিন্ন আইন, এই বিভিন্ন আইনগুলির মাধ্যমে ধাপে ধাপে কেন্দ্র ও প্রদেশের পৃথক প্রশাসনিক ব্যবস্থা কিন্তু গড়ে তোলা হয়। ভারতীয়দের সীমিতভাবে আইনসভা ও প্রশাসনে অংশগ্রহণের সুযোগ কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, তো ভারতীয়দের যে প্রথমবার সীমিত সংখ্যায় আইনসভা ও সরকারি প্রশাসনে অংশ নেওয়ার সুযোগ কিন্তু তৈরি করা হয়, সুযোগ দেওয়া হয়। ঠিক আছে, ধাপে ধাপে প্রতিনিধি শাসন, আইনসভা নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের ধারণার বিকাশ ঘটে। অর্থাৎ সময়ের সাথে সাথে, যত সময় যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে জনগণের প্রতিনিধিত্ব, আইনসভার নির্বাচন ও আধুনিক প্রশাসনিক ব্যবস্থার ধারণা ক্রমশ বিকশিত হতে থাকে। ঠিক আছে, এরপর 1919 সালের আইনে প্রদেশে 1919 সালের আইনে যে প্রদেশে দ্বৈত শাসন চালু হয়েছিল এবং 1935 সালের আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন কিন্তু প্রতিষ্ঠিত হয়। এটা সম্পর্কে আর বোঝার কিছু ব্যাপারে নেই। ঠিক আছে, এই যে 1919 সালের আইন, এদেশে প্রাদেশিক ক্ষমতাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, যেটাকে বলা হয় দ্বৈত শাসন বা ডায়ার্কি। আর এই যে 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল ব্রিটিশ আমলের সর্ববৃহৎ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ সাংবিধানিক আইন। ঠিক আছে, হুম তো 1935 সালের আইনে কিন্তু এই প্রাদেশিক এই প্রদেশগুলির নিজস্ব সরকার পরিচালনার অধিক স্বাধীনতা দেওয়া হয়। যেটিকে আমরা কি বলবো, প্রাথমিক স্বায়ত্তশাসন। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু একটু দেখে নিও যে 1919 সালের আইন, এই আইনে প্রদেশে প্রশাসনিক ক্ষমতা দুই ভাগে ভাগ করা হয়, যেটাকে দ্বৈত শাসন বলবো। আর 1935 সালের আইনে কিন্তু প্রদেশগুলিকে নিজস্ব সরকার পরিচালনার স্বাধীনতা দেওয়া হয় 1935 সালের আইনে। হুম আর এই যে উনিশশো 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটা কি ছিল? এটা ছিল কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক, কোথা থেকে পাস হয়েছিল? ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাসকৃত ভারতবর্ষের শাসন ব্যবস্থা সম্পর্কিত সবচেয়ে বিস্তৃত আইন ও ইম্পর্ট্যান্টও বলা যেতে পারে, গুরুত্বপূর্ণ আইন। এটি 1935 সালে পাস হয়। আর ভারতের স্বাধীনতার আগে আগে পর্যন্ত প্রশাসনের প্রধান পরিকাঠামো ছিল, প্রশাসনের প্রধান ভিত্তি ছিল কিন্তু। স্বাধীন ভারতের সংবিধানের বহু বিধান, বিশেষ করে কেন্দ্র রাজ্য সম্পর্ক, ফেডারেল সিস্টেম ফেডারেল সিস্টেম স্বাধীন ভারতের সংবিধানের বহু বিধান, বিশেষ করে কেন্দ্র রাজ্য সম্পর্ক, যেটাকে ফেডারেল সিস্টেম বলবো, প্রশাসনিক পরিকাঠামো এবং আইন প্রণয়নের ব্যবস্থা 1935 সালের আইন দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছে। ঠিক আছে, ব্যাপারগুলো কিন্তু একটু লক্ষ্য করো। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি আমরা। এক নজরে ঐতিহাসিক পটভূমিকা, এখানে বোঝার কিছু বিষয় নেই। ঠিক আছে, তো পরপর আমরা সমস্ত ঘটনা সাল ওয়াইজ আলোচনা করেছি। ঠিক আছে, একেবারে সংবিধান
সংবিধানের প্রণয়নের ক্ষেত্রে যতগুলি ঘটনা কিন্তু জড়িত আছে সমস্তগুলি এক্ষেত্রে কিন্তু আলোচনা করেছি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু দেখে নিই। তো চলো একটু আমি আলোচনা করে দিচ্ছি। তো প্রাথমিক দাবি ও পটভূমি, অর্থাৎ এই যে প্রাথমিক দাবি ও পটভূমি, এই প্রাথমিক দাবি ব্যাপারটা কি? প্রাথমিক দাবি ব্যাপারটা হলো যে ভারতীয়দের নিজেদের দ্বারা সংবিধান প্রণয়নের দাবি। এই যে দাবিটা কখন ও কিভাবে উঠেছিল। এই যে পটভূমি ব্যাপারটা, এটা হলো কোন কোন ঐতিহাসিক ঘটনা ও আইন, কমিশন, আন্দোলন এবং রাজনৈতিক সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত সংবিধান সভা কিন্তু গঠিত হয়, বা সংবিধান সভা কিন্তু গঠিত হয়। ঠিক আছে, তো 1934 সালে মানবেন্দ্রনাথ রায় প্রথম গণপরিষদ এর ধারণা দিয়েছিলেন। 1900 1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 পাস হয়। ঠিক আছে, তো তো এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটার গুরুত্ব কি ছিল? তো এই যে অ্যাক্ট, এটি ছিল ব্রিটিশ শাসনামলে ভারতের জন্য প্রণীত সবচেয়ে বিস্তৃত ও গুরুত্বপূর্ণ সাংবিধানিক আইন। কিন্তু স্বাধীনতার আগে ভারতের প্রশাসন মূলত এই আইনের ভিত্তিতেই পরিচালিত হতো। ঠিক আছে, এরপর 1938 জওহরলাল নেহেরু ঘোষণা করেন যে ভারতের সংবিধান ভারতীয় জনগণ নিজেরাই গণপরিষদের মাধ্যমে রচনা করবে। ঠিক আছে, হ্যাঁ স্বাভাবিকভাবে এটাই। তো এক্ষেত্রে একটা সাল দেওয়া হয়নি। ঠিক আছে, 1937 সাল। তো এই যে 1937 সাল, এই সালে কিন্তু কি কি হয়েছিল? এই সালে কিন্তু প্রাদেশিক শাসন ব্যবস্থা কিন্তু চালু হয়েছিল। এই এই সময়টাতে 1737 সাল থেকে প্রদেশগুলিতে কিন্তু নির্বাচিত মন্ত্রিসভা গঠিত হয় 1935 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু ঘোষণা করেন যে ভারতীয় সংবিধান ভারতীয় জনগণ নিজেরাই গণপরিষদের মাধ্যমে রচনা করবে। বোঝার কিছু নেই। গণপরিষদ গঠন মার্চ 1946, ক্যাবিনেট মিশন পরিকল্পনা ও ক্যাবিনেট ক্যাবিনেট মিশন প্ল্যান ঘোষিত হয়েছিল। এই যে ক্যাবিনেট মিশন প্ল্যান, এটার গুরুত্ব কি? তো এর গুরুত্ব যদি বলা হয়, ভারতের সংবিধান, যে সংবিধান সভা, ঠিক আছে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি অন ইট, যে অ্যাসেম্বলি আছে, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটার গঠনের পথকে কিন্তু প্রশস্ত করে তোলে। ঠিক আছে, এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান যদি বলা হয়। আর ভারতবর্ষকে স্বাধীনতার জন্য একটি সাংবিধানিক কাঠামো দেওয়ার পরিকল্পনা কিন্তু উপস্থাপিত করা হয়েছিল 1946 সালে এই যে ক্যাবিনেট মিশন পরিকল্পনাতে। প্রদেশগুলির প্রতিনিধিদের মাধ্যমে সংবিধান সভার সদস্য নির্বাচনের ব্যবস্থা করে। কিভাবে? প্রদেশগুলির প্রতিনিধিদের মাধ্যমে। ভারতবর্ষের যে ঐক্যতা, সেই ঐক্যতাকেও কিন্তু বজায় রাখার চেষ্টা করা হয়েছিল। ভারত ভারতকে কিন- ভারতকে কিন্তু আহ, সরাসরিভাবে সরাসরিভাবে কিন্তু ভাগ করার প্রস্তাব দেওয়া হয়নি। ঠিক আছে, তো জুলাই 1946 গণপরিষদের সদস্যদের নির্বাচন সম্পন্ন হয়। হুম গণপরিষদের কাজ শুরু 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়। অস্থায়ী সভাপতি হিসাবে কিন্তু কে নির্বাচিত হয়েছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। ঠিক আছে, সচিদানন্দন সিনহা। আর 11 ডিসেম্বর 1946 সালে রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন। এটা বলেছি আমি আগেই। উদ্দেশ্য প্রস্তাব, এই উদ্দেশ্য প্রস্তাব ব্যাপারটা সম্বন্ধে আমাদেরকে একটু জানতে প্রস্তাব ছিল। তো এই যে উদ্দেশ্য প্রস্তাব ছিল, স্বাধীন ভারতের সংবিধানের যে মূল আদর্শ, হুম মূল যে আদর্শ আর যে উদ্দেশ্য, যে ব্যাপারটা উদ্দেশ্য ছিল, হুম ভারতীয় সংবিধানের মূল আদর্শ ও উদ্দেশ্য নির্ধারণকারী একটি ঐতিহাসিক প্রস্তাব বলা যেতে পারে। ঠিক আছে, অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্য প্রস্তাব। হুম তো উপস্থাপন কে করেছিলেন? উপস্থাপন করেছিলেন ডক্টর জওহরলাল নেহেরু। উপস্থাপনের তারিখটা ছিল 13 ডিসেম্বর 1946। হুম আর উদ্দেশ্য প্রস্তাব গৃহীত হয়, এই যে অবজেক্টিভ রেজুলেশন, এটা গৃহীত হয় এই 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে। ঠিক আছে,
চলো নেক্সট, স্বাধীনতা ও বিভাজন। 3 জুন 1947 খ্রিস্টাব্দে মাউন্ট ব্যাটেন প্ল্যান, যেটাকে ভারত বিভাজনের পরিকল্পনা, ঠিক আছে, মাউন্ট ব্যাটেন প্ল্যান হলো ভারত বিভাজনের পরিকল্পনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই পরিকল্পনা কিন্তু ঘোষণা করা হয়েছিল 18 জুলাই 1947, 18 জুলাই 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 পাস হয়েছিল। তো এই যে মাউন্ট ব্যাটেন প্ল্যান, এটা সম্বন্ধে আমাদেরকে কিছু একটু জানতে হবে, ঠিক আছে, এর সম্পর্কে বিশেষ কিছু বলা হয়নি তাই বলে দিচ্ছি চলো। তো এই যে মাউন্ট ব্যাটেন প্ল্যান, এই মাউন্ট ব্যাটেন প্ল্যানটা 3 জুন 1947 সালে ঘোষণা করা হয়। এর প্রধান অবজেক্টিভ কি ছিল বা এর প্রধান উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ ভারতকে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করা। আর এই যে এই পরিকল্পনার ভিত্তিতেই কিন্তু এই যে 18 জুলাই 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কিন্তু পাস করা হয়। আর এর ফলে আর এর আর দেখো তিনটে কেমন চেন সিস্টেমে আছে। আর এর ফলেই 15 আগস্ট 1947 সালে ভারত আর 14 আগস্ট 1947 সালে পাকিস্তান পাকিস্তান কিন্তু স্বাধীনতা লাভ করে, ঠিক আছে। আর এই দেশভাগের ফলে গণপরিষদের সদস্য সংখ্যা 389 থেকে 299 নেমে আসে। তো এটা কিন্তু একটু চলো দেখা যাক। দেশভাগের ফলে গণপরিষদের সদস্য সংখ্যা 389 থেকে 299 পর্যন্ত এসেছিল। তো একটু ডিটেলসে পড়া যাক চলো। তো এই ব্যাপারটা আমাদেরকে একটু কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 এর দিকে একটু যেতে হবে, ঠিক আছে। 1946 সালের যে কি ছিল, ক্যাবিনেট মিশন মিশন প্ল্যান, ঠিক আছে। এই ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল, 389 জন, ঠিক আছে। এরপর এই যে 1947 সালে দেশ ভাগ হওয়ার পর পাকিস্তান অংশের সদস্যরা পৃথক গণপরিষদে চলে যাওয়ায় ভারতের গণপরিষদের সদস্য সংখ্যা 299 কিন্তু নেমে আসে। তো এর মধ্যে এই যে 299 জন, 299 জনের মধ্যে কিন্তু 229 জন, 229 জন, এই 229 জন কিন্তু ব্রিটিশ ভারতের প্রদেশগুলি থেকে, আর 70 জন, 70 জন কিন্তু দেশীয় রাজ্যগুলি থেকে কিন্তু সেক্ষেত্রে সেখানে অংশগ্রহণ করেছিল বা সদস্য ছিল, ঠিক আছে। আর ভারতীয় সংবিধান কিন্তু এই 299 সদস্যের গণপরিষদ দ্বারা প্রণীত হয়, ঠিক আছে। চলো, খসড়া কমিটি। 29 আগস্ট 1947 খ্রিস্টাব্দে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি কিন্তু গঠিত হয়। সভাপতি হন ভীমরাও রামজি আম্বেদকর, ঠিক আছে। সংবিধান প্রস্তুতির ধাপ যদি বলা হয়, 21 ফেব্রুয়ারি 1948 সংবিধানের প্রথম খসড়া কিন্তু প্রকাশিত হয়। আর 4 নভেম্বর 1948 সালে খসড়া সংবিধান গণপরিষদে উপস্থাপন করা হয়। হুম সংবিধান সংবিধান এরপর চলে এসো স্বাক্ষর। 24 জানুয়ারি 1949, বারবার এটা আমি বলেছি, গণপরিষদের সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন। আর একই দিনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর 26 নভেম্বর 1949 সালে কি হয়, সংবিধান গৃহীত হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা। আর 26 জানুয়ারি 1950 সালে কি হয়, ভারতীয় সংবিধান কিন্তু কার্যকর হয়। ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে নিজেকে কিন্তু আত্মপ্রকাশ করে। হুম এখানে কিন্তু একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এটা গুরুত্বপূর্ণ হতে পারে, এই মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের সাথে সম্পর্কিত না হলেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই যে 16 আগস্ট, 16 আগস্ট 1946 সাল, ঠিক আছে, দেশভাগের আগে এই যে 16 আগস্ট 1946 ক্যালকাতা, কোথায় থেকে, ক্যালকাটা, ক্যালকাটা, এই ক্যালকাটাতে ভারতবর্ষের যে মুসলিম লীগ, ঠিক আছে, একটা অল একটা ছিল তোমার অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আরেকটা ছিল তোমার মুসলিম লীগ, ঠিক আছে, মোহাম্মদ জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ, আর জওহরলাল নেহেরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেস, ঠিক আছে। তো এই যে মুসলিম
লীগ। তো এই যে মুসলিম লীগ, এই মুসলিম লীগ কিন্তু এই 16ই আগস্ট 1946-কে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন ডে, ঠিক আছে, কি হিসেবে ঘোষণা করেছিল? ডাইরেক্ট অ্যাকশন ডে, ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে কিন্তু ঘোষিত করেছিল। তো এই দিনটাতে কি হয়েছিল, শোনো ব্যাপারটা। এই যে এই যে ডাইরেক্ট অ্যাকশন ডে, মুসলিম লীগ কিন্তু এই দিনটি উম, পালন করার জন্য আহ্বান কিন্তু জানিয়েছিল, ঠিক আছে, যাতে ব্রিটিশ সরকার ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে একটি পৃথক রাষ্ট্র যাতে গঠন করা হয়, ঠিক আছে। এই যে ডাইরেক্ট অ্যাকশন ডে, এটাকে কেন্দ্র করে কিন্তু পাকিস্তানের যে এই যে দাবি, জিন্নার এই যে দাবি, হ্যাঁ, এই যে জিন্নার পাকিস্তান রাষ্ট্র গঠন, এই দাবিটাকে ঘিরে রাজনৈতিক ও প্রচুর পরিমাণে ভয়ঙ্কর, একেবারে ভয়ঙ্কর ভাবে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনা কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। এই যে 16ই আগস্ট 1946, এখানে প্রচুর পরিমাণে সাম্প্রদায়িক হত্যা, সাম্প্রদায়িকতা বা গ্রেট কিলিং হয়েছিল, ঠিক আছে। এই ব্যাপারটাকে কিন্তু গ্রেট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হিসেবে কিন্তু আমরা জেনে থাকি, ঠিক আছে। বিভিন্ন ব্যাপার আছে, এগুলো এগুলো কিন্তু একটু দেখে নিও। এই ব্যাপারটা কিন্তু এখানে মনে রাখবে। নেক্সট, আমাদের এক্ষেত্রে বোঝার কিছু দরকার নেই। চলে এসো কমিটি সমূহ। হুম। তো গণপরিষদ প্রণয়নের কাজকে সহজ, সুশৃঙ্খল ও দ্রুত সম্পন্ন করার জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক কমিটি গঠন করা হয়েছিল। প্রতিটি কমিটির কিন্তু প্রতিটি কমিটির ওপর কিন্তু একটি নির্দিষ্ট বিষয়ে দায়িত্ব দেওয়া হয়। হুম। গণপরিষদে মোট 22টি প্রধান কমিটি ছিল। এর মধ্যে এর মধ্যে 8টি প্রধান কমিটি ও 14টি গৌণ কমিটি হিসেবে পরিচিত, ঠিক আছে। প্রধান 22টি প্রধান কমিটি ছিল, প্রধান ব্যাপারটা বলা যাবে না, মোট 22টি কমিটি ছিল, 8টি প্রধান আর 14টি গৌণ কমিটি হিসেবে কিন্তু পরিচিত। তো বলা যেতে পারে যে সংবিধানের প্রণয়নের কাজকে দ্রুত, সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন করার জন্য গণপরিষদ বিভিন্ন বিষয়ভিত্তিক কমিটি গঠন করে এবং প্রতিটি কমিটিকে নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করে, ঠিক আছে। এই যে প্রধান কমিটি সমূহ, এই ব্যাপারটা, যে কমিটিগুলি সাংবিধানিক বা সংবিধানের মূল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করত, যাদের সুপারিশ সংবিধান প্রণয়নে সরাসরি ও ব্যাপক প্রভাব ফেলেছিল, সেগুলিকে প্রধান কমিটি বা মেজর কমিটি বলা হয়। কাজ কি, অর্থাৎ অর্থাৎ বলা যেতে পারে যে যে কমিটিগুলি সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে এবং যাদের সুপারিশে সরাসরি সংবিধান প্রণয়ন ব্যবহৃত হয়, যাদের সুপারিশগুলি সংবিধান প্রণয়নে কিন্তু ব্যবহৃত হয়, সেগুলিকেই প্রধান কমিটি বলা হয়। হুম। এই প্রধান কমিটি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষা ও প্রতিনিধিত্ব সম্পর্কে সুপারিশ প্রদান করেছিল। বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে। সংবিধানের মৌলিক নীতিকে নির্ধারণ করা, কেন্দ্র রাজ্য সম্পর্ক নির্ধারণ করা, মৌলিক অধিকার, সংখ্যালঘুদের অধিকার, প্রাদেশিক সংবিধান ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ করা, সংবিধানের খসড়া প্রস্তুতের ভিত্তিতে তৈরি করা, ঠিক আছে। গণ কমিটি, যে কমিটিগুলি সহায়ক, প্রশাসনিক বা নির্দিষ্ট সীমিত বিষয় নিয়ে কাজ করত এবং প্রধান কমিটির কাজকে সহজ ও সুশৃঙ্খল করতে সাহায্য করত, সেগুলিকেই গৌণ কমিটি বলা হয়। হুম। সংবিধান প্রণয়নে সহায়ক ও বিশেষ বিষয়ভিত্তিক কাজ করা কমিটিগুলিকেই গৌণ কমিটি বলা হতো। এগুলি কিন্তু সংবিধান প্রণয়নে সহায়ক ছিল। তো গৌণ কমিটির কাজ কি ছিল? গণপরিষদের কার্যপ্রণালী পরিচালনা করা, সংসদের যোগ্যতা, নিয়মাবলী ও প্রশাসনিক বিষয়গুলি দেখা, বিভিন্ন রকম কিন্তু রিপোর্ট প্রস্তুত করা, প্রধান কমিটিগুলিকে তথ্য ও প্রশাসনিক সহায়তা কিন্তু প্রদান করা, ঠিক আছে। ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু ছিলেন। কাজ কি ছিল? কেন্দ্রীয় ক্ষমতা ও কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ক্ষমতা বন্টন সম্পর্কে সুপারিশ করা। ইউনিয়ন পাওয়ার কমিটি কেন্দ্রের কি কি ক্ষমতা থাকবে এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা কিভাবে বন্টন হবে বা ভাগ হবে, সে বিষয়ে কিন্তু সুপারিশ করেছিল। রুলস অফ প্রসিডিওর কমিটি,
সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কাজ কি ছিল? গণপরিষদের কার্যপ্রণালী ও সভা পরিচালনার নিয়মগুলিকে কিন্তু প্রণয়ন করা, এটাই এর কাজ ছিল। অর্থাৎ রুলস অফ প্রসিডিউর কমিটি গণপরিষদের সভা কিভাবে পরিচালিত হতো এবং কি নিয়মে কাজ করবে সেই নিয়মাবলী কিন্তু প্রণয়ন করেছিল। ঠিক আছে। প্রভিন্সিয়াল কমিটি, প্রভিন্সিয়াল কনস্টিটিউয়েন্ট কমিটি। ঠিক আছে। তো এই যে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, স্বাধীন ভারতের প্রদেশগুলি, বর্তমান যেগুলো রাজ্য, এই যে পশ্চিমবঙ্গ, গুজরাট, অসম, বিহার, এই যে রাজ্যগুলি, এই সমস্ত এই যে রাজ্যগুলি, এই রাজ্যগুলির সরকার কিভাবে গঠিত হবে, তাদের ক্ষমতা, প্রশাসনিক কাঠামো এবং প্রাদেশিক আইনসভার রূপরেখা কেমন হবে, এ সমস্ত বিষয়ে কিন্তু সুপারিশ করেছিল। স্টিয়ারিং কমিটি, তো এর সভাপতি ছিল বল্লভভাই প্যাটেল। কাজ কি ছিল? প্রাদেশিক শাসন ব্যবস্থা ও সংবিধানের কাঠামো নির্ধারণ করা। স্টিয়ারিং কমিটি, স্টিয়ারিং কমিটি সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কাজ কি ছিল? গণপরিষদের কাজের সময়সূচি ও কার্যক্রম পরিচালনা করা। খসড়া কমিটি, খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? 29 আগস্ট 1947 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। সভাপতি ছিলেন ভীমরাও বা বাবা সাহেব আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। সদস্য সংখ্যা ছিল 7 জন। কাজ কি ছিল? ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুত করা। ঠিক আছে। নেক্সট, অ্যাডভাইজারি কমিটি, সভাপতি কে ছিলেন? বল্লভভাই প্যাটেল ছিলেন। তো কাজ কি ছিল? মৌলিক অধিকার, সংখ্যালঘু উপজাতি বা বাদ পড়া এলাকার বিষয় নিয়ে সুপারিশ করা। যে মৌলিক অধিকার, সংখ্যালঘুদের অধিকার, উপজাতি ও অনগ্রসর যে সমস্ত এলাকাগুলি আছে সেগুলির সুরক্ষা সম্পর্কিত বিষয়ে সুপারিশ করা ছিল এই অ্যাডভাইজারি কমিটির কাজ। সুপারিশ করেছিল। ঠিক আছে। ইউনিয়ন কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। কাজ কি ছিল? কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক কাঠামো গুলিকে নির্ধারণ করা। ঠিক আছে। যে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক কাঠামো ও কার্যপ্রণালী কেমন হবে সে সমস্ত বিষয়ে সুপারিশ করেছিল। স্টেটস কমিটি, সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। কাজ কি ছিল? দেশীয় রাজ্যগুলির সাংবিধানিক অবস্থান কিন্তু নির্ধারণ করা। হুম এই যে স্টেটস কমিটি, এই স্টেটস কমিটি দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত করা এবং তাদের সাংবিধানিক অবস্থানগুলিকে কিন্তু সে সমস্ত সাংবিধানিক অবস্থান সম্পর্কে কিন্তু সুপারিশ করেছিল। নেক্সট, অ্যাড হক কমিটি অন সিটিজেনশিপ। এই যে অ্যাড হক ব্যাপারটা কি? তো এর অর্থ হলো, অ্যাডহক কমিটি এর অ্যাডহক কথাটির অর্থ হলো কোনো একটি নির্দিষ্ট কাজ, কোনো একটি নির্দিষ্ট বিষয়ক কাজ। ঠিক আছে। তো এই যে অ্যাডহক কমিটি অন সিটিজেনশিপ, এই যে সিটিজেনশিপের ওপর একটি নির্দিষ্ট কাজ। ঠিক আছে। সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন এস ভারাদাচারিয়ার। ঠিক আছে। তো সংবিধান সভায় কোনো বিশেষ বিষয়কে পরীক্ষা করা বা সুপারিশ করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সেটিকে আমরা অ্যাড হক কমিটি বলতে পারি। ক্রেডেনশিয়াল কমিটি, এই ক্রেডেনশিয়াল কমিটির সভাপতি কে ছিলেন? আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার। কাজ কি ছিল? গণপরিষদের সদস্যদের পরিচয়পত্র ও বৈধতা যাচাই করা। আর বাড়তি কিছু জানার নেই। অর্ডার অফ বিজনেস কমিটি, অর্ডার অর্ডার অফ বিজনেস কমিটি, সভাপতি কে ছিলেন? কে এম মুন্সি। কাজ কি ছিল? গণপরিষদের আলোচ্য সূচি নির্ধারণ করা। ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটি, সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। কাজ কি ছিল? গণপরিষদের অর্থ ও কর্মচারী সংক্রান্ত বিষয়কে পরিচালনা করা। 13th হাউস কমিটি, এটা সভাপতি কে ছিলেন? বি পট্টাভি সীতারামাইয়া। হুম হুম, তো এই যে বি পট্টাভি সীতারামাইয়া, ইনি ছিলেন কে? এনার পুরো নাম কি? এনার পুরো নাম হলো বি পট্টাভি সীতারামাইয়া। এর পুরো নাম হলো ভোগা রাজু, ভোগা রাজু পট্টাভি, পট্টাভি সরি পট্টাভি
পট্টাভি সীতা রামায়ণ, ঠিক আছে, ভোগারাজু পট্টাভি সীতারামাইয়া এনার এনার পুরো নাম। তো ইনি ছিলেন কে? ইনি ছিলেন কিন্তু একজন পেশাদার চিকিৎসক কিন্তু ছিলেন, ঠিক আছে, ডক্টর, পেশাদার স্বাস্থ্যবিদ ছিলেন কিন্তু তিনি। হুম তো তিনি কিন্তু যে ভারতীয় জাতীয় কংগ্রেস, সেই জাতীয় কংগ্রেসের বিশিষ্ট নেতাও ছিলেন তিনি। হুম, তিনি তিনি বিভিন্ন আহ, অধিবেশনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন, ঠিক আছে, কংগ্রেস সভাপতি নির্বাচনে কিন্তু তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচনে কিন্তু তিনি প্রার্থী ছিলেন কিসে? যে ত্রিপুরা কংগ্রেস অধিবেশন হয়েছিল ভারতীয় কংগ্রেসের, কত সালে ত্রিপুরা বা জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন হয়েছিল? 1939 সালে কিন্তু জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন হয়েছিল। সেই ত্রিপুরা অধিবেশনে তিনি কিন্তু প্রার্থী ছিলেন সভাপতি নির্বাচনে। হুম কিন্তু এই যে 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরার, হ্যাঁ, ত্রিপুরার যে জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন হয়েছিল, এই ত্রিপুরা অধিবেশনের এনাকে হারিয়েছিলেন কে? ভোগারাজু পট্টাভি সীতারামাইয়াকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু হারিয়েছিলেন এনাকে। হুম 1939 সালে যে নির্বাচন হয়েছিল সভাপতি নির্বাচনের জন্য, নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু জিতেছিলেন, ঠিক আছে। তো এই নির্বাচনটা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি উম, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ। সভাপতি অ্যাড-হক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। কাজ: ভারতীয় জাতীয় পতাকার নকশা ও রূপ সম্পর্কে সুপারিশ করা। স্পেশাল কমিটি টু এক্সামিন দ্য ড্রাফট কনস্টিটিউশন, স্পেশাল কমিটি টু এক্সামিন দ্য ড্রাফট কনস্টিটিউশন, ঠিক আছে। সভাপতি কে ছিলেন? আল্লাদি কৃষ্ণ স্বামী আয়ার। এটা একটু বিতর্কিত, তাই আমি ঠিকভাবে বলতে পারছি না। কাজ ছিলেন খসড়া সংবিধান পরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধনগুলিকে সুপারিশ করা, ঠিক আছে। নেক্সট, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব এর কিছু বৈশিষ্ট্য কিন্তু আমি আলোচনা করেছি। সর্বপ্রথমে বাবা সাহেব আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর, ঠিক আছে। কিছু বৈশিষ্ট্য দেখো। 29 আগস্ট 1947 গঠিত ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ইনি। ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি বলা হয় এনাকে। হুম ডক্টর আম্বেদকর অনুচ্ছেদ 32-কে সংবিধানের হৃদয় আত্মা বলে অভিহিত করেছেন। এটা উক্তির ব্যাপারে চলে আসছে, ঠিক আছে, বিখ্যাত রাজনৈতিক উক্তি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংক্রান্ত। এটা এটা আমরা দেখবো, ঠিক আছে। তো এই যে ডক্টর বি আর আম্বেদকর অনুচ্ছেদ 32-কে সংবিধানের হৃদয় আত্মা বলে অভিহিত করেছিলেন। 4 নভেম্বর 1948 এর ডক্টর আম্বেদকর গণপরিষদে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলেন, ঠিক আছে, ড্রাফটিং কনস্টিটিউশন, যে ড্রাফট কনস্টিটিউশন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলেন। 25 নভেম্বর 1949 সালে ডক্টর আম্বেদকর গণপরিষদে তার ঐতিহাসিক সমাপনী ভাষণ প্রদান করেছিলেন। হুম ইনি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 ডিসেম্বর 1946-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করে সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ রুলস অফ প্রসিডিউর কমিটি এর সভাপতি ছিলেন। 26 নভেম্বর 1949-এ গণপরিষদ সংবিধান গ্রহণ করলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তা স্বাক্ষর করে গৃহীত হওয়ার প্রক্রিয়ায় কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। 24 জানুয়ারি 1949 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধানের চূড়ান্ত অনুলিপিতে স্বাক্ষর করেন এবং 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইনি হলেন ডক্টর জওহরলাল নেহেরু। বিশেষ বৈশিষ্ট্যগুলো দেখা যাক। 13 ডিসেম্বর 1946-এ জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্য প্রস্তাব বা অবজেক্টিভ রেজুলেশন উপস্থাপন করেন, যা পরে সংবিধানের প্রস্তাবনার ভিত্তি হয়। জওহরলাল নেহেরু উনি যে ইউনিয়ন পাওয়ার্স কমিটি ছিল এর সভাপতি তিনি ছিলেন। জওহরলাল নেহেরু ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির সভাপতি ছিলেন। দেশীয় রাজ্যগুলির সঙ্গে সংবিধানের সে সম্পর্ক নির্ধারণের জন্য যে স্টেট কমিটি গঠিত হয়েছিল এর সভাপতিও ছিলেন।
সংবিধান শক্তিশালী কেন্দ্রীয় সরকারের ধারণা প্রতিষ্ঠায় জওহরলাল নেহরু এর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? নেক্সট চলো। ইনি কে? ইনি হলেন কিন্তু এইচ সি মুখার্জি। হ্যাঁ, এই এইচ সি মুখার্জি এর পুরো নাম কি? এইচ সি মুখার্জি, হরেন্দ্র কুমার মুখার্জি। হুম 24শে জানুয়ারি 1947-এ ডক্টর এইচ সি মুখার্জি গণপরিষদের সহ-সভাপতি হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছিলেন। হুম ইনি ছিলেন সহ-সভাপতি আর প্রধান সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন কিন্তু 1946 সালের আগেই। ঠিক আছে? কে ছিলেন? 1946 সালের 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ছিলেন। ডক্টর এইচ সি মুখার্জি ডক্টর এইচ সি মুখার্জি মাইনরিটি সাব কমিটির সভাপতি ছিলেন। এই যে মাইনরিটি সাব কমিটি, এটা কি? এটা হলো ভারতের ভারতের যে বিভাজন হয়েছিল, ভারত বিভাজনের পরবর্তীকালে যাতে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা যায়, তার জন্য বিশেষ এই সাব কমিটি গঠিত হয়েছিল। মাইনরিটিজ সাব কমিটি সংখ্যালঘুদের ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার সংবিধানে সুরক্ষিত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডক্টর এইচ সি মুখার্জি এর। ডক্টর এইচ সি মুখার্জি গণপরিষদে ভারতীয় ভারতীয় খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান প্রতিনিধি কিন্তু ছিলেন তিনি। ঠিক আছে? ভারত প্রজাতন্ত্র হওয়ার পর ডক্টর এইচ সি মুখার্জি পশ্চিমবঙ্গের তৃতীয় রাজ্যপাল কিন্তু নির্বাচিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গের তৃতীয় রাজ্যপাল হিসেবে কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন। এস এন মুখার্জি। হুম তো এই যে এস এন মুখার্জি বা সুরেন্দ্রনাথ মুখার্জি, ইনি কিন্তু ইনি ভারতীয় সংবিধানের প্রধান খসড়াকার ছিলেন তিনি। তিনি খসড়া কমিটির সিদ্ধান্তগুলিকে আইনসম্মত ও সুস্পষ্ট সাংবিধানিক ভাষায় রূপদান করেন। ডক্টর বি আর আম্বেদকর তাকে 25শে নভেম্বর 1949-এর সমাপনী ভাষণে যে ক্লোজিং স্পিচ, সে ক্লোজিং স্পিচে উম স্পিচে এস এন মুখার্জির অবদানের বিশেষ কিন্তু প্রশংসা করেন। ভারতীয় সংবিধান গঠনের পক্ষে তার অবদান কি ছিল? ডক্টর আম্বেদকর বলেন, এস এন মুখার্জি না থাকলে সংবিধান প্রণয়নে আরো অনেক বছর সময় লেগে যেত। ডক্টর এস এন মুখার্জি খসড়া কমিটির সদস্য ছিলেন না। তিনি ছিলেন চিফ ড্রাফটসম্যান। এটা কিন্তু মনে রাখো যে তিনি কিন্তু খসড়া কমিটির সদস্য ছিলেন না। পি আহ, টিটি কৃষ্ণমাচারী। ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1948 সালে 1948 সালে ডিপি খয়তানের মৃত্যুর পর এই যে ডিপি খয়তান, ইনি ছিলেন কে? ইনি ছিলেন তোমার ভারতীয় সংবিধানের ইতিহাসে এক অত্যন্ত প্রখ্যাত প্রখ্যাত সদস্য ছিলেন। ঠিক আছে? সংবিধান সভার অন্যতম প্রধান রূপকার ছিলেন। ইনি ছিলেন একজন বৃহত্তম ব্যবসায়ীও ছিলেন। তিনি কিন্তু বিখ্যাত ব্যবসায়ী। হ্যাঁ, তিনি কিন্তু আইন লয়ারও ছিলেন ইনি একজন আইনজীবী। হ্যাঁ, টিটি কৃষ্ণ, এই যে ডিপি খয়তান, এরপর এনার মৃত্যুর পর টিটি কৃষ্ণমাচারী ড্রাফটিং কমিটি এর সদস্য মনোনীত হন। টিটি কৃষ্ণমাচারী ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বাধীন ড্রাফটিং কমিটি এর সংবিধানের খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 5ই নভেম্বর 1948 সালে গণপরিষদে ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান প্রণয়নের অসামান্য অবদানের প্রকাশ্য প্রশংসা করেছিলেন তিনি কিন্তু টিটি কৃষ্ণমাচারী। হ্যাঁ, টিটি কৃষ্ণমাচারী গণপরিষদে বিতর্কে কেন্দ্র ও রাজ্য সম্পর্ক ও আর্থিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছিলেন। তিনি পরে স্বাধীন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব কিন্তু পালন করেছিলেন। ঠিক আছে? এগুলো রিডিং পড়ে নিও, বোঝার কিছু নেই। ঠিক আছে? তো আর আর কিছু বিশেষ আলোচনা করার নেই। পরবর্তীকালে এরপর পরের ক্লাসে পার্ট 2 তে আমরা পড়ব যে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল, ঠিক আছে? যে সাংবিধানিক অধিবেশনগুলো হয়েছিল সেগুলো কিন্তু আলোচনা করব পরের অধ্যায়ে, পরের ভিডিওতে। ঠিক আছে? এটা পার্ট 1 হিসেবে আমি আলোচনা করেছি। পার্ট 2 টা পরে করব। তো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা।
আমি সম্পূর্ণরূপে পলিটি, ইকোনমিক্স এবং বিশেষ করে জেনারেল সায়েন্সের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেগুলিকে আমি এই চ্যানেলে আলোচনা করে দেবো। হুম, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, যতটা পারো শেয়ার করে দেবে, ঠিক আছে? ধন্যবাদ।